নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বিষয় আপনারা নিশ্চয়ই পোস্টারে দেখেছেন, সেটি হলো যে মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি ডিওএফআই রাজ্য সম্পাদিকা। তাকে সিপিআইএম দল, অর্থাৎ যে দলের যুব সংগঠন, সেই সংগঠনের উনি নেত্রী, সেই সিপিআইএম কতটা তাকে এগোতে দেবে। এখন হঠাৎ করে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি এই এপিসোডটা কেন করলাম। আমি এই এপিসোডটা করলাম এই কারণেই, আমার কাছে বহু ফোন এসেছে অনেক বামপন্থী কর্মী, মধ্যসারির নেতাদেরও। আমি কারোর নাম এখানে প্রকাশ করছি না। সেটা হচ্ছে যে দাদা, মীনাক্ষী মুখার্জিকে সিপিআইএম দল কতটা স্বাধীনতা দিয়ে এগোতে দেবে। আমি তো এই বিষয়টা তাদের একটা কথাই বলেছি যে এটা তো তাদের পার্টির ব্যাপার, পার্টি বলতে পারবে, কারণ আমি তো নির্দিষ্ট করে কোনো দলের রাজনৈতিক সমর্থক নই। তবে রাজনৈতিক আলোচনা করি, চর্চা করি, আমার মধ্যে কোনো প্রশ্ন আসলে আমি আপনাদের মধ্যে সেগুলোকে শেয়ার করি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে মীনাক্ষীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ বা পরিচয় নেই, এটা পরিষ্কার আপনাদের বলে রাখি। তবে আমি মীনাক্ষীকে খুব ভালোবাসি। এই কারণেই ভালোবাসি যে তার মধ্যে একটা লড়াকু মানসিকতা আছে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে মীনাক্ষীর বহু বক্তৃতা আমি শুনেছি টিভিতে বা ইউটিউবে। সেখানে আমি দেখেছি বা শুনেছি বা বুঝেছি যে মীনাক্ষী একেবারে মাটির মানুষের যে কথা, সেই কথা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে বলে, যেটা মানুষকে খুব আকৃষ্ট করে। তৃতীয়ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, তারা যে নির্বাচনের আগে একটা ইনসাফ যাত্রা করেছিল, তো সেই ইনসাফ যাত্রায় একটা নেত্রীর মধ্যে যে গুণ থাকা দরকার, সেই গুণগুলো আমি কিন্তু প্রতিটা পদক্ষেপে তার মধ্যে লক্ষ্য করেছি। এবং জনাকর্ষণী শক্তি, অর্থাৎ ওই ইনসাফ যাত্রা যাচ্ছে, সেখানে গ্রামের সাধারণ মানুষ তারা এগিয়ে এসে তাকে ফুলের বৃষ্টি করছে, পুষ্পবৃষ্টি, আর তারা এগিয়ে এসে মালা পরাচ্ছে, কোনো কোনো মহিলা তাকে জড়িয়ে ধরছে, তাকে কপালে চুমু খাচ্ছে। অর্থাৎ একটা তার প্রতি যে আবেগ মানুষের, সেটা কিন্তু আমি প্রত্যক্ষ করেছি। তো এখন মীনাক্ষী মুখার্জিকে রণংদেহী মূর্তিতেও দেখেছি, যখন কালীঘাটে নির্বাচনের আগে সায়রা শাহ হালিমকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, তখন সেখানে পুলিশ ব্যারিকেড করে দেয়, আটকে দেয়। সে সময় কিন্তু মীনাক্ষীকে দেখেছি যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গে পুলিশের সঙ্গে যুক্তি দিয়ে তর্ক করছেন। আবার ওই সন্দেশখালির ক্ষেত্রেও দেখেছি তাকে যেতে এবং যাওয়ার পথে বাধাকে অতিক্রম করার জন্য কতটা লড়াকু মনোভাব সে দেখিয়েছে। এমনকি পুলিশের চোখে ধুলো দিয়ে একেবারে ছদ্মবেশে সে কিন্তু সন্দেশখালিতেও ঢুকেছে, ঢুকে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছে। অর্থাৎ আমি ব্যক্তি মীনাক্ষী মুখার্জির মধ্যে যা দেখেছি, একজন রাজনৈতিক নেত্রী মীনাক্ষী মুখার্জির মধ্যে যা যা দেখেছি, সেটা আমি বললাম। এখন আপনারা যারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যে দাদা, এই মীনাক্ষী মুখার্জিকে সিপিআইএম কতটা এগোতে দেবে। দেখুন, আপনাদের প্রশ্নটা খুব সঙ্গত, কিন্তু আমি সত্যি কথা আজকে বলছি যে আমারও মধ্যে কিন্তু এই রকম একটা প্রশ্ন দানা বেঁধেছে। যদি বলেন কেন, সেটা হচ্ছে যে সম্প্রতি দেখলাম সিপিএমের রাজ্য কমিটির সদস্য, একজন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন নামকরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখলাম যে একেবারে ওপেন এয়ারে সাংবাদিকদের কাছে তিনি বললেন যে আমাদের কমিউনিস্ট নীতি বিরুদ্ধ এই মীনাক্ষীকে ক্যাপ্টেন বলাটা, আর তাকেও এই জোয়ারে গা ভাসালে চলবে না। তা সত্যি কথা বলতে কি, আমি মীনাক্ষীর যত বক্তব্য শুনেছি, মীনাক্ষীর যত কথা শুনেছি, সেখানে কিন্তু আমি কোনোবারের জন্য তাকে নিজে মুখে যে আমি ক্যাপ্টেন, এ কথা আমি বলতে শুনিনি। হ্যাঁ, তাকে ক্যাপ্টেন বলে সম্বোধিত করেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তো এখন বিষয়টা হচ্ছে যে বিমান বসুও যে খুব একটা অন্যায় কিছু বলেছেন তা না, কারণ তিনি হয়তো এটাই মনে করেছেন
যে যুব সমাজ যে লড়াই আন্দোলনটা করছে যার নেতৃত্বে, তাকে যদি বিমানবাবুর মতন একজন মানুষ ক্যাপ্টেন বলে সম্বোধিত করেন, তাহলে সেক্ষেত্রে বাকি যে যারা যুবক তাদের মধ্যে একটা উদ্দীপনা জাগবে যে হ্যাঁ, আমি ক্যাপ্টেনের সঙ্গে, বিমানদা ক্যাপ্টেন বলেছেন, সুতরাং আমি ক্যাপ্টেনের সঙ্গে মিছিল করছি, মিটিং করছি, আমি ঘেরাও করছি, অবস্থান করছি, বিক্ষোভ করছি, যাই হোক। এখন এই কথাটা হয়তো আমার পক্ষে বলা সমীচীন নয়, তবু বলি যে বিকাশবাবু একজন প্রাজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব, তার উচিত ছিল এটা উইদিন দ্য ফোরাম বলা, অথবা মীনাক্ষী মুখার্জিকে ব্যক্তিগতভাবে উপদেশটা দেওয়া। তিনি দিতেই পারেন উপদেশ, তিনিও যে খারাপ কথা বলেছেন, ভুল কথা বলেছেন তা আমি বলছি না, কিন্তু এটা পাবলিক ফোরামে না নিয়ে আসাটাই উচিত ছিল। অর্থাৎ এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওই ক্যাপ্টেন কথাটাতে, তাকে নেতা বানিয়ে দেওয়ার ব্যাপারটাতে একটা কোথাও যেন কোনো অংশের আপত্তি আছে। এখন বিষয়টা হচ্ছে যে লড়াই আন্দোলনে তো একটা মুখ থাকেই, সেই মুখ সে হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ছিলেন, একটা সময় এমনকি স্বয়ং জ্যোতিবাবুও ছিলেন, এমনকি আপনার চে গুয়েভারাও ছিলেন। অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের রাজ্যেও ইন্দিরা গান্ধীকেও দেখেছি একটা সময় মুখ হতে। তো মুখ তো হতেই হবে। এখন আমরা কমিউনিস্টরা আমরা এইভাবে ব্যক্তি পূজায় বিশ্বাস করি না। তাহলে আপনারা পোস্টারে কেন জ্যোতিবাবুর ছবি দেন? আপনারা পোস্টারে কেন বুদ্ধবাবুর ছবি দেন? আজকে এই যে রাজনৈতিক গোঁড়ামি, এই গোঁড়ামি থেকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর এই মীনাক্ষী সম্পর্কে বলতে গিয়ে আর একটা কথা বলি, যে সমস্যা এর আগে কিন্তু আরো দুটোবার হয়েছিল। একটা হয়েছিল নির্বাচনের আগে, একটা নির্বাচন চলাকালীন। নির্বাচনের আগে কি হয়েছিল? দলের মধ্যেই, সিপিআইএম দলের মধ্যেই একটা বড় অংশ তারা কিন্তু আপত্তি তুলেছিল যে মীনাক্ষী মুখার্জির প্রচুর ফ্যান ফলোয়ার আছে। বললাম না যে আমি তাকে খুব ভালোবাসি, আমি তার একজন ফ্যান মনে করতে পারেন কোনো দলের ঊর্ধ্বে উঠে। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক এরকম মীনাক্ষী মুখার্জি ফেসবুক গ্রুপ চলে মীনাক্ষী মুখার্জির নামে, তার ফ্যান ফলোয়াররাই মূলত চালান। আমি যতটুকু জানি বা খবর নিয়েছি, মীনাক্ষী নিজে সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নয়, কিন্তু এই যে তার ফ্যান ফলোয়াররা চালান, এইটাতেও কিন্তু একটা পার্টির মধ্যে আপত্তি উঠেছিল। তো ফ্যান ফলোয়াররা যদি চালান, সেখানে কি করে বাধা দেবেন? কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠেছিল, অর্থাৎ তার এই জনপ্রিয়তাটা কোনো জায়গায় কারোর কাছে ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে না তো? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নির্বাচনের মধ্যেকার একটা ঘটনা। নির্বাচন যখন চলছে তখন সায়রা শাহ আলিম, তারপরে দীপশিতা ধর সহ যারা মহিলা প্রার্থী ছিলেন সিপিআইএমের, তাদের নিয়ে কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলেন মীনাক্ষী মুখার্জি আলিমুদ্দিনে বসে, এবং সেখানে তিনি নারী সুরক্ষার কথা, নারীদের ওপর আক্রমণ প্রতিহত করার কথা, এবং নারীদের জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প সরকারকে গ্রহণ করতে হবে আরো বেশি বেশি করে, এই কথাগুলোই উনি বলেছিলেন, যেটা খুব প্রয়োজন ছিল। তো তাতেও কিন্তু পার্টির মধ্যে একটা বড় অংশ প্রশ্ন তুলেছিলেন। তো আমি খালি আপনাদের কাছে একথাটাই বলবো যে সিপিআইএম পার্টির কাছে বলবো, আমি সিপিআইএম পার্টির এই যে পরাজয়, এই যে ভরাডুবি, এই যে বিপর্যয়, এইটা নিয়ে আরেকটা আমি ভিডিও করব। তার কারণগুলো আমি খোঁজার চেষ্টা করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি শুধু এইটুকু বলি যে আজকের এই বাজারে যেখানে বামপন্থীদের এইভাবে বিপর্যয় হয়েছে, সেখানে কিন্তু এক ঝাঁক তরুণ রাস্তায় নেবে, যে আন্দোলন করছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে কোনোভাবে পেছন থেকে টেনে ধরবেন না। আজকে রেড ভলেন্টিয়াররা করোনার সময় যে কাজ করেছিল, সেই কাজকে কিন্তু প্রত্যেকে প্রশংসা করেছে, এই তরুণরাই তো করেছিল। আজকে যাদবপুরে সেই করোনার সময় থেকে দীর্ঘদিন ধরে যে ক্যান্টিন, শ্রমজীবী মানুষের ক্যান্টিন, এটা তো তরুণরাই চালিয়েছে। আজকে ডিওয়াইএফআই কে আমি বলবো বা সিপিএমকে বলবো যে যুবদের দিয়ে কর্মসংস্থানের দাবিতে জোরদার আন্দোলন করার দরকার। কেন আজকে রাজ্য সরকারের 5 লক্ষ শূন্য পদ পূরণ হবে না? কেন আজকে কর্পোরেশনগুলো বা অন্যান্য ক্ষেত্রে কেন আজকে শূন্য পদ পূরণ হবে না?
এইগুলো নিয়ে কিন্তু যুবদের আন্দোলন করা দরকার, এবং সেই আন্দোলন কিন্তু ওই কর্মসূচি পালন না, প্রকৃতপক্ষে ঘাম ঝরানো, রক্ত ঝরানো কর্মসূচি করা দরকার, দাবি আদায় করে ক্ষান্ত হওয়ার দরকার। তার জন্য যদি প্রাণ যায় যাবে, কিন্তু জঙ্গি যুব আন্দোলন করার ক্ষেত্রে মীনাক্ষীদের বরং উৎসাহিত করুন। আর মীনাক্ষীর কাছে যে কথাটা বলে শেষ করব, যে তুমি এগিয়ে যাও, যুবদের নিয়ে কর্মসংস্থানের দাবিতে লড়াই করো, এবং সেই লড়াই যেন রক্তাক্ষয়ী হয়, সেই লড়াই যেন, দাবিটা যেন পূর্ণ হয়, তার জন্য যত দূর যেতে হয় মীনাক্ষী মুখার্জি যেন যায়। এইটুকু বলেই আজকের এপিসোড আমি শেষ করছি। কালকে আসবো আর একটা এপিসোড নিয়ে। নমস্কার।